যে সময়ের চাকাটা কিন্তু একটু ঘুরছে আপনার দিকে। একদম। তো আমরা তো জানি চক্রবৎ পরিবর্তনতে সুখা নিচ দুঃখা নিচ, সুখ দুঃখ চক্রবৎ পরিবর্তন হয়। একদম। এবারে মিথুন রাশির সুখের সময়ের শুরু, সেটাকে একটু দেখে ঠিক করে নেওয়ার দরকার আছে। দিলে আপনি পছন্দের জায়গাটায় যেতে পারবেন, ডেভেলপও করতে পারবেন। দেখা গেল আপনার পছন্দের যে কাজ, তার যে অধিপতি গ্রহ সে দুস্থানে চলে গেছে। মজার খেলা হচ্ছে কাজটা করতে পারলে হ্যাঁ, ভাগ্যের সহায়তায় সফলতা প্রাপ্তি অনেক দিন পরে পেতে চলেছেন। উনি কাজটা তখনই করতে পারবেন যেটা আজকের এপিসোডের প্রথম থেকে যে ভাবে আমি বলছি কথাগুলো, বিকজ অফ ওনার জন্মছক যদি পারমিট করে হেলায় পারবেন। পারমিট গোচর যা বলছে, তো দেখুন নবমপতি ভাগ্যপতি দশমে, তাহলে এর চেয়ে তো ভালো কিছু প্রত্যাশা করা যাবে না। নমস্কার, আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই। আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান, নারী কিংবা পুরুষ যাই হন না কেন, আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন, আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে, হ্যাঁ এইরকমই কাজ, স্কুল প্রজেক্টের কাজ। আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে 5টি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান, যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে। কেমন? আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার আশেপাশে 5টা স্কুলের নাম লিখবেন, লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051293305 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। লাস্ট কতগুলো মাস ধরে আপনার মনে হচ্ছিল যে ভাগ্য বোধহয় বিড়ম্বনা ছাড়া আর নতুন কিছু দিতে পারে না আপনাকে। আপনি বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে যোগ্যতার সাথে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি চেষ্টা করছিলেন। বিশ্বাস করুন আপনার যোগ্যতা আছে, কিন্তু তবুও আপনাকে পেছন থেকে কেউ যেন টেনে ধরছে, কোথাও যেন নেপোটিজম চলছে, আপনি পিছিয়ে পড়ছেন। যে সুযোগ পাওয়ার আপনার কথা, সেই সুযোগ আপনার কাছে আসছে না। লাস্ট 3-4 মাস ধরে জীবনে কঠোরভাবে এই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষজন তারা কিন্তু রীতিমতো প্রয়াস নিচ্ছে, এবং সেই জায়গা থেকে মানসিক যে টানাপোড়েন, শারীরিক যে কষ্ট, পেন, সেই ঘাম ঝরেছে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের। আমার মনে হচ্ছে এই জুলাই মাস ফসল তোলার সময় এসছে। আজকের এপিসোড খুব মন দিয়ে দেখুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা একেবারে সরাসরি আলোচনা করব, এবং কিছু ক্ষেত্রে আমার এই গোচরকালীন যে ছক, এই ছক দেখে আমার যেটা মনে হচ্ছে যে মিথুন রাশির এবং মিথুন লগ্নের মানুষজনের তাদের কিন্তু সময় এসছে যোগ্য উত্তর দেওয়ার, আর নিজের যোগ্যতা কি আছে, কতদূর দম আছে, সেটা বাকিদের দেখিয়ে দেওয়ার। আপনি কি বলবেন? অবশ্যই সময়টা মিথুন রাশির বা মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন না, যে সময়ের চাকাটা কিন্তু একটু ঘুরছে আপনার দিকে। একদম। তো আমরা তো জানি চক্রবৎ পরিবর্তনতে সুখা নিচ দুঃখা নিচ, সুখ দুঃখ চক্রবৎ পরিবর্তন হয়। একদম। এবারে মিথুন রাশির সুখের সময়ের শুরু জুলাই মাস। বৃহস্পতি লগ্নে, রবি 15 তারিখ পর্যন্ত বসে আছেন, 16 তারিখ তিনি ক্রস করবেন। তাইলে আপাতত দেখা যাচ্ছে যে বৃহস্পতির মতো গ্রহ যেহেতু মিথুনের লগ্নে বা রাশিতে বসে গেছেন, শরীর স্বাস্থ্যের অবনতি থেকে উদ্ধার দেখতে পাওয়া যাচ্ছে। একদম। আর মঙ্গলও তৃতীয় চলে এসছেন ষষ্ঠাধিপতি হয়ে, তৃতীয় মঙ্গল ভালো ফল দেন, একাদশপতিও বটে। সুতরাং দেখা যাচ্ছে যে রোগ ব্যাধিগুলো ছিল অবশ্যই ভালোর দিকে যাবে, শরীর ভালো থাকবে, মন মানসিকতাও বেশ কিছুটা উন্নত এবং সন্তোষজনক জায়গা খুঁজে পাবে। একদম। দ্বিতীয় ঘর, যেটা মূলত সম্পদ সঞ্চয় ব্যাংক ব্যালেন্স, এই জায়গায় লগ্ন বা রাষ্ট্রাধিপতির অবস্থান, বুধ বসে আছেন। অতএব লগ্নের অধিপতি এবং চতুর্থের অধিপতি বুধ তিনি দ্বিতীয় ঘরে বসে গেছেন। অতএব সঞ্চয় যোগ যথেষ্ট প্রবল, এবং সাথে রবি আবার 16 তারিখ যখন চলে আসছেন, বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং আপনার সম্পদের স্থলে সঞ্চয়ের স্থলে বুধাদিত্য যোগ। সুতরাং ভাবার কোনো দরকার নেই, শুধু কাজ করার প্রয়োজন আছে। কর্ম করে যান, ফল আপনা থেকে ফল দিতে শুরু করবে, ফলবেও। একদম তাই। কিন্তু এক্ষেত্রে ভাবার একটা বিষয় আছে, আপনাদের যে কমেন্ট সেটাই ভাবাবে নতুন করে। বলুন। একজন লিখছেন যে উনি বোধহয় বাংলাদেশ থেকে,
তো মুজাফফর ইসলাম উনি লিখছেন যে আমার মিথুন রাশি, আমার আর্থিক কষ্ট সারা জীবন আমি ভুগছি। যে কোনো রাশির বা যে কোনো লগ্নের ক্ষেত্রে, আমি আজকে যেহেতু মিথুন রাশি মিথুন লগ্নকে নিয়ে কথা বলছি, মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জীবনে যদি কারো সারা জীবন আর্থিক কষ্ট থাকে, এমনটা নয় তো যে তিনি কর্ম করছেন না অথচ তিনি লিখছেন যে আমার সারা জীবন কষ্ট হচ্ছে, নিশ্চয়ই না। নিশ্চয়ই আপনি কর্ম করছেন, কিন্তু সারা জীবন এই যে আর্থিক কষ্ট, এই জায়গাটা কেন, এটাই তো ভাবাবে। একটা কথা শুনুন, অর্থটা দুদিক থেকে বিচার করতে হয়। একটা হচ্ছে ধনসম্পদ দ্বিতীয় ঘর থেকে, সঞ্চয় দ্বিতীয় ঘর থেকে, যে ঘর এক্ষুনি বললেন আপনি, উপার্জন একাদশ ঘর থেকে। একাদশ ঘর থেকে উপার্জন না হলে আপনি করবেন কি করে? এবারে উপার্জন বলতে লাভস্থল, সেটা আপনি কর্ম করুন আর ব্যবসা করুন, সেটা তো পরের কথা। বা কিছু না করেও আপনি করতে পারেন, কিছু না করেও কিছু করা যায়, ম্যাজিক জিনিস। কি ম্যাজিক? ধরুন আপনার বাবা কিছু সম্পদ রেখে গেছিলেন, আপনি সেটাকে ব্যাংকে ফেলে দিয়ে চুপ করে বসে আছেন, আপনার মান্থলি একটা 50,000 70,000 ঢুকে যাচ্ছে, কিছুই করছেন না, শুধু ব্রেন দিয়ে কাজ করেছেন। কিংবা আপনি ওই টাকাটাকে বিভিন্ন সেক্টরে আপনি লাগাচ্ছেন, শুধু বসে আছেন, এটা লাগিয়ে বসে আছেন শুধু আপনার একটা ব্রেন দিয়ে। কারণ মিথুন রাশির অধিপতি কে জানেন? বুধ। জ্ঞান, বুদ্ধির কারক গ্রহ, বাক্যের কারক গ্রহ, জ্ঞান আছে যথেষ্ট এবং জটিলতাও আছে। এবং এনারা খুব সুন্দরভাবে তার নিজের জ্ঞানটাকে, আমি বলছি সুন্দরভাবে, অর্থাৎ যেমন প্রক্রিয়ার কথা বলছি, আবার আমাদের যে 9টা ভাব আছে মানুষের শাস্ত্রগত জায়গা থেকে, তো সেই ভাবের জায়গাটা আপনাদের কিন্তু অনেক সুন্দর, আপনাদের মন অনেক সুন্দর, তো সেই সুন্দরভাবে কিন্তু এনারা জ্ঞানটা অন্যকে দিতেও পারেন এবং তার জীবনে আলো জ্বালতে পারেন। সুন্দর বাক্যের অধিকারী, একদম তাই, সুন্দরভাবে। বুধ, দেখুন বুধ তো বালক গ্রহ, বুধ বালক গ্রহ অধিপতি যেহেতু, তা নিজেকে যদি ঠিক জায়গায় প্রয়োগ করতে পারেন, প্রয়োগের ভুল থাকলে তো হবে না, প্রয়োগ করতে পারেন, অবশ্যই ডেভেলপমেন্ট যুগ আছে। তো তার মানে এনার ক্ষেত্রে এই যে কমেন্ট, যেটা যে সারাটা জীবন আর্থিক কষ্ট ভুগছেন, তার মানে উনি কি নিজেকে ঠিকমতো প্লেস করতে পারেন না? ওনার গ্রহ সন্নিবেশ জন্মকুণ্ডলিতে খারাপ আছে। আচ্ছা, আমি এই ক্ষেত্রে জ্যোতিষ বিচারের জায়গা থেকে আপনি যেমন বললেন, আমি আরেকটা জিনিস জানবো, যে ধরুন যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষ, তারা যদি তাদের নিজেদের ভেতরকার ইচ্ছে অনুযায়ী, যদি মনের ইচ্ছে অনুযায়ী যদি কর্মটা না করতে পারে, তাহলে সেক্ষেত্রে তাদের জীবনে কি কার্মিক জায়গা থেকে আর্থিক কষ্ট বা অসন্তোষ এইরকম কোনো জায়গা আসে? অবশ্যই। দেখুন, আপনার একটা তো প্রিয় বিষয় আছে, যে কোনো বিষয়ে আপনি পারদর্শী, হয়তো আপনি কোন বিষয়ে পারদর্শী সেটা আপনি বুঝে উঠতে পারছেন না, একটা জায়গা হতে পারে। আচ্ছা। বা জায়গাটা খুঁজে পাচ্ছেন না, আপনি পারদর্শী, আপনি একজন নাট্যকার, সেরকম কোনো যোগাযোগের অভাব, যেখানে আপনি ভালো নাট্যকার হয়েও, আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি সেই জায়গায় যোগাযোগ করে উঠতে পারছেন না। আমার এই ক্ষেত্রে কন্ট্রাডিক্টরি একটা, আমি আপনার যুক্তিকে খণ্ডন করব। হ্যাঁ, বলুন। ধরুন একটা সুন্দর বিবাহিত জীবন, হ্যাঁ, সেটা প্রেম করে বিয়েও হতে যদি হয়, তাহলে সেখান থেকে সুন্দর বিবাহিত জীবনও হতে পারে, আবার অ্যারেঞ্জ ম্যারেজ করেও হতে পারে। তো সুন্দর বিবাহিত জীবনের ক্ষেত্রে দুটি দিক আছে। একটা হচ্ছে আপনি নিজে বাছাই করেছেন, জাতক জাতিকা নিজেরা, যে ভাই আমরা প্রেম করে দুজন দুজনকে পছন্দ হয়েছে, আমরা বিয়ে করলাম, আমরা তাদের সুখী হব। তো সেক্ষেত্রে ধরুন সুখী হলেন। আমি বলতে চাইছি যে প্রেম করে বিয়ে যদি মিথুন রাশির লোকজন করে, প্রেমের জাস্ট উদাহরণ হিসেবে বলছি, কর্মের জায়গার, কর্মের নিরিখে, যে উনি যদি যে কাজের প্রতি ওনার প্রেম আছে সেই কাজ যদি করেন, তাহলে সেই কাজ ওনাকে অর্থ দেবেই দেবে তো। কিন্তু মানে না, সেই এক সেকেন্ড, আমি না ঘেঁটে যাচ্ছে বিষয়টা, আপনি শুনুন আগে আমার কথা। আমি বলছি প্রেম করে যদি যে কাজের প্রতি ওনার প্রেম আছে, সেই প্রেমের কাজের প্রতি যদি উনি এগোন, তাহলে কি ভাগ্যের সহযোগিতা আরও বেশি পান, যেখান থেকে ওনার আর্থিক কষ্ট থাকে না? নাকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে না, আমার এই কর্মের প্রতি প্রেম আছে, কিন্তু ঘটনাচক্রে আমার জীবনে অন্য কিছু করতে হচ্ছে আমাকে, মানে আমি গিটারটা বাজাই, অফিস থেকে বাড়ি ফিরে এসে গিটারটা আমি স্টেজে বাজাতে পারি না, হাজার হাজার দর্শকের সামনে বাজাতে পারি না, কিন্তু ওই অফিসটা আমাকে করতে হয়, যেখান থেকে কিন্তু আমার রোজগার আসে, যেখান থেকে আমার কিন্তু ভালোই রোজগার চলছে, বাট গিটার আমাকে পয়সা দিল না, গিটার শুধু আমার শখ হয়ে থেকে গেল। তো মিথুন রাশির জাতক জাতিকা যারা, তারা যদি তাদের মনের দিকটাকে সাড়া দেয়, তাহলে সেক্ষেত্রে কি ঈশ্বরের কৃপাটা, তার আল্লাহর কৃপাটা সে কি বেশি পায়, নাকি তাকে ব্যালেন্স করতে হবে? একটা জায়গা বোঝাই, মিথুন রাশি বা লগ্নের অধিকারী যারা হন, তারা দ্ব্যত্মক রাশি বলা হয়।
দু ধরনের ভাবনা, হবে কি হবে, হবে না, পারবো কি পারবো না। প্রথমে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এক, কর্ম তো সূচিত করেছে আপনার গ্রহমণ্ডলী, আপনি কি কাজ করবেন, তার বাইরেও আপনার প্রিয় কাজ থাকতেই পারে, অসুবিধার কিছু নেই। এবারে প্রশ্ন হচ্ছে, যদি আপনি কি কাজ করবেন আর সেটাই যদি প্রিয় কাজ হয়ে যায় আপনার ইচ্ছে অনুযায়ী, তাহলে তো সোনায় সোহাগা হয়ে গেল। এক, যদি মনে হয় যে কাজ আমি একটা করছি বাট এটা আমার পছন্দের কাজ নয়, আমার অন্য কিছু একটা পছন্দ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গ্রহ সন্নিবেশকে একটু ঠিক করে নিতে হবে। কোন গ্রহটা আপনি যেটা পছন্দ করছেন তার অধিকারী কে, সে কোন জায়গায় বসছে, সেটাকে একটু দেখে ঠিক করে নেওয়ার দরকার আছে। দিলে আপনি পছন্দের জায়গাটায় যেতে পারবেন, ডেভেলপও করতে পারবেন। দেখা গেল আপনার পছন্দের যে কাজ তার যে অধিপতি গ্রহ সে দুস্থানে চলে গেছে, আপনি চেষ্টা করছেন হচ্ছে না, তাহলে ওইটাকে তো ঠিক করার দরকার আছে না। তবে তো আপনি আপনার পছন্দের জায়গাটা খুঁজে পাবেন, করতে পারবেন, ডেভেলপ করবেন ওই জায়গা থেকে। দুটো জিনিস এখানে বুঝতে হয় সবসময়। আচ্ছা, ঘটনা হচ্ছে যে আসলে মানে আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ আমার কোথাও থেকে মনে হয় মানে এনাদের যে রাশিপতি বা লগ্নাধিপতি যা দেখছি আর কি সেই জায়গা থেকে, এবং আপনাদের যা ছক দেখেছি, আমার মনে হয় যে এরা মনের জায়গা থেকে অনেক সরল, যেহেতু মানুষ অনেক মানে মনের মধ্যে জটিলতা এনাদের তুলনামূলক জায়গা থেকে, আজকের এই কলিযুগে দাঁড়িয়েও আমি বলছি যে তুলনামূলক জায়গা থেকে অনেক হালকা, মানে অনেক সুন্দর মন এদের। তাই মনের এই যে সৌন্দর্যটা আছে সেটাকে নিয়ে যদি এরা যদি এগোয়, হৃদয়ের ডাক শুনে যদি এগোয়, তাহলে মনে হয় ভালো হয়। অবশ্যই হৃদয়ের ডাক শুনে এগালে তো সেটাই তো মনোনিবেশ যেটাই করবেন সেখান থেকে আপনি সাকসেস পাবেন, এটাই তো তার জাগতিক নিয়ম। হ্যাঁ, যেহেতু এখানে মন প্রধান এনাদের, মন প্রধান, যেহেতু দ্ব্যর্থক বলছেন আপনি, তাই মন যেটা চাইছে সেটা যদি করে তাহলে সেক্ষেত্রে ওনার ভেতর থেকে সেই স্পিরিটটা বেরোবে। মনটাকে স্থির করতে হবে। না, স্থির তো অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে যদি কারোর জন্মছক দেখা যায় যে না আমার আজ সকালবেলা উঠে মনে হচ্ছে যে ভাই আমি এটা করব, বিকেলবেলা মনে হচ্ছে যে না সকালেরটা বাদ বিকেলেরটাই এইটা যেটা মনে হচ্ছে এটাই করব, আবার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় নতুন আরেক চিন্তা, তাহলে মুশকিল ব্যাপার। আপনি একই সাথে যদি দুটো করতে পারেন আপনি পারবেন, কিন্তু দ্ব্যর্থক যেহেতু সকালবেলা এক বিজনেস বিকেলবেলা আরেক বিজনেস আপনি করতে পারবেনই, দুটোকেই রাখুন, খুব ভালো হবে আপনার। দুটোকেই দেখুন, দুটোকে সমান দৃষ্টিতে দেখুন, দুটোকে সমান গুরুত্ব দেন, একদম, তবে গিয়ে এগাতে পারবে, তবে গিয়ে এগোতে পারবে। না হলে কিন্তু একটাকে গুরুত্ব দেবো একটাকে দেবো না, তাহলে যেটাকে গুরুত্ব দেবেন না সেটা তো পিছিয়ে পড়বেন। কেন বলুন তো, এটা আমি বলছি। দেখুন, মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের এই যে দ্ব্যর্থক ভাব যেটা আছে, এই দ্ব্যর্থক ভাবটাকে কাজে লাগিয়ে জ্যোতিষী সে আরও বেশি ম্যানিপুলেট করতে পারে এবং আরও বেশি ওখান থেকে কিন্তু ফিজ প্রতিকার ইত্যাদি ইত্যাদি মগজমারি হয়। আরে গুরু, আমার দুটো হাত আছে, আমি দুটো হাতেই কাজ করতে পারি, আমার ভাবই দ্ব্যর্থক, আমি দুটো কাজ করতে পারি, আমি কেন করব না? আমাকে বলা হচ্ছে না 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 না, আপনি যে কোনো একটা বাছাই করে নিন, বাকি মোটিভেশনাল ভিডিওতেও তাই বলে, একটাতে ফোকাস করো। আরে ভাই আমি দুটো পারি, একটা কথা গল্পের দুটোই করবো। ছোট্ট করে বলি, আপনার কটা চোখ? দুটো চোখ। আচ্ছা, নাক একটা, ছিদ্র কটা? দুটো। কান দুটো। হাত দুটো। পা দুটো। সব দুটো দুটো। এবার প্রশ্ন হচ্ছে মুখ কিন্তু একটা, ঠোঁট, কথাটা হচ্ছে ঠোঁট দুটো মুখ একটা। কারণটা কি জানেন? আপনি যাই করুন একাধিক করতে পারেন, একদম, হ্যাঁ, কিন্তু কথাটা যেন একাধিক না হয়। না, সেটা কিন্তু এনাদের মধ্যে নেইও বটে। সেই জায়গায় এনারা কিন্তু যখন হৃদয়ের কথা বলে, কাউকে যদি বলে যে জান দিলাম তো দিলাম, কথা দিলাম তো দিলাম। এবারে প্রশ্নটা এই জায়গায়, আপনার একাধিক করার জন্য ভগবান সবকিছু একাধিক দিয়ে গেছে, মুখটার যে ভাষাটা বেরাচ্ছে না, দেখবেন সেই জায়গাটা একটা, অর্থাৎ মানুষকে যে কথা দিচ্ছেন একটাই কথা হবে। দেখুন, আমি এই জায়গা থেকে এনাদের প্রশংসাই করব। রবি ঠাকুরের একটা গান আছে, বুঝতে পারছেন তো, সেটা হচ্ছে যে আমি হৃদয়ের কথা বলিতে বেকুল, শুধাইল না কেহ। মানে এনারা হৃদয়ের কথা বলার জন্য ব্যাকুল, কিন্তু কেউ জিজ্ঞেস করছে না। সে তো এলো না যারে সঁপিলাম এই মন প্রাণ, এরকম কিছু একটা লিরিক্স আছে আর কি, এই প্রাণ এই দেহ বা কিছু একটা আছে লিরিক্স, মাফ করবেন। ঘটনা হচ্ছে যে এরা যে কর্মের প্রতি, যে মানুষের প্রতি কথা দেয়, তাকে আসলে কথা রাখে, মন প্রাণ সঁপে দেয়, এবং এরা চায় যে আমাকে বলুক যে ভাই সমর্পণ। সমর্পণ তো দ্ব্যর্থক যার আছে
সে তো সমর্পণ বিভৎস লেভেলের করতে পারে, কেননা সে জানে যে আমি দাত্তক, আমাকে সমর্পিত হতে হবে। যার মধ্যে 2 আছে সে 1 হতে পারে খুব সহজে, আর যে বলছে যে না আমি 1, সে আবার 1 হবে কোথায়? প্রশ্নটা হচ্ছে সে কি তো জানেন? 2-এর দিকে যাচ্ছে, সে তো 4-এর দিকে যাচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? যে 2 সে 2-এর জ্বালাটা বোঝে, তাকে পরিণত হতে হবে 1-এ, সে বুঝিয়ে নিয়েছে, বুঝে নিয়েছে। আর যারা 1 তারা 1 থেকে একাধিক হতে কোনো দ্বিধা নেই, কারণ 2-3-এর জ্বালাটা সে জানে না, গেলে পৌঁছালে তবে বুঝবে। একদম। আচ্ছা, আমরা 3-এ যাই এবার। 3 যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা, সাহসিকতা ইত্যাদি। এই জায়গায় তৃতীয় মঙ্গলও ভালো ফল দেন, কেতুও ভালো ফল দেন। ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে, যোগাযোগ ভালো জায়গায় হবে, দেখবেন যোগাযোগ খুব ভালো জায়গায় আসছে, হবেও। আচ্ছা, এই যে আপনি একটু বলছিলেন না ম্যানিপুলেট করে দেয় জ্যোতিষীরা, না, ওনারা দেখবেন চেষ্টা করলে ভালো জায়গায় যোগাযোগ করতে পারবেন এই সময়কালটায়, অবশ্যই। আচ্ছা, তাইলে পরাক্রমতা যথারীতি বজায় থাকবে, এবং পরাক্রমতার মধ্যে একটা ন্যায্যতা, একটা যৌক্তিকতাও থাকবে, কারণ মঙ্গল যেরকম বসে আছে পরাক্রমতা, কেতু সে একটা যৌক্তিকতা সংযত দিয়ে তাকে একটা সুষমামণ্ডিত করবে, এবং সেটা হওয়ার পেছনে কারণ আছে। অবশ্যই একটা কারণ আছে আমার যেটা মনে হচ্ছে। একটা কেতু কি করে, এই কেতু দিয়েও দেখবেন অন্য জায়গায় গল্প চলছে, অন্য এপিসোডে, মানে অন্য কোনো চ্যানেলে গল্প চলছে, না আপনাকে বিচ্ছিন্ন করিয়ে দেবে, এই করিয়ে দেবে। আরে ভাই, ধরুন এখানে কুয়াশা আছে, ক্যামেরাটা যেখানে বসানো আছে ওখানে কুয়াশা আছে, আপনি যদি এখানে কুয়াশার মধ্যে থাকেন তাহলে ওই কুয়াশাটা দেখতে পাবেন, নিজে যে কুয়াশায় আছেন দেখতে পাবেন না। মানে কুয়াশার ভেতরে দাঁড়িয়ে আমরা ধরুন 5 হাত দূর পর্যন্ত পরিষ্কার দেখতে পাচ্ছি, বাট ওখানে যে আছে 100 ফুট দূরে সেও দেখতে পাচ্ছে 5 হাত পরিষ্কার, তারপরে কুয়াশা, সে দেখছে আমাকে কুয়াশায় ঢাকা, আমি তাকে দেখতেই পাচ্ছি না যে সে কুয়াশায় ভেতরে কে আছে কি নেই, ইত্যাদি ইত্যাদি। কেতু করবে কি, এখান থেকে 10 কিলোমিটার আকাশের দিকে তুলে নিয়ে চলে যাবে, একটু বিচ্ছিন্ন করিয়ে বার্ড ভিউ একটা দেবে, পাখির মতো দৃষ্টি দেবে, দূর থেকে দেখো, তবেই তো দেখা অনুভব, তবেই তো অনুভব, তবেই তো পুরোটা আপনি দেখতে পাবেন। অসাধারণ না? কেতু মারাত্মক ফল দিচ্ছে, কেতু এখানে মারাত্মক ফল দেবে, কারণ দেখবেন কেতু সবসময় না যে গ্রহটা ভালো করছে তাকে শক্তি যোগায়। একদম, আপনি এর আগের এপিসোডে তাই বলেছেন। এবারে মঙ্গল কি হচ্ছে, পরাক্রমী গ্রহ। আচ্ছা, মঙ্গল যে নক্ষত্রে বসছে সেটাও ভালো। আচ্ছা, এবারে তাইলে কি হচ্ছে, কেতু তাকে শক্তি যোগাচ্ছে। এবারে কেতু যখন শক্তি যোগাবে তখন তো সে তার পথ খুঁজে পাবে, পথে এগিয়ে যাবে, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে, কর্মোদ্ধারও করবে। একদম। এবং এই জায়গা থেকে আমি চতুর্থ হাউসের দিকে যদি তাকাই, তার কি আসছে, চতুর্থের অধিপতি বুধ দ্বিতীয় বসে গেছে, লগ্নপতি হয়ে দ্বিতীয়, চতুর্থাধিপতি হয়ে দ্বিতীয়। পরিবার পরিজন থেকেও একটা উপার্জন, পরিবারের মানুষজনও উপার্জন করবে, সঞ্চয়ে সবাই যেন এক চিত্তে সঞ্চয়, মানে আপনার তো লগ্ন বা রাশির অধিপতি সঞ্চয়ে, আর পরিবারের অধিপতিও সঞ্চয়ে, সবাই মিলে একটা যেন ব্যাংক ব্যালেন্স করতে চাইবেন, সবার মানসিকতাটা তাইলে এক হওয়ার দরকার আছে। একদম, একতা বাড়ছে, অর্থাৎ পরিবারের একটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবং শনি দশম থেকে পূর্ণ দৃষ্টি রেখেছেন, দশমে শনি ভালো ফল দেন, একটা নিষ্ঠা, একটা ত্যাগ একে অপরের প্রতি, সেখানে কিন্তু কাজ করবে, মানে তোমার জন্য আমিও চেষ্টা করছি, আমার জন্য তুমিও করছো, তাইলে তো বন্ডিংটা বাড়বে। আচ্ছা, ধরুন যাদের এইটা হচ্ছে না, যারা এই মুহূর্তে দেখছেন তারা বলছে যে না কই আমার তো হচ্ছে না, তাদের কি হতে হবে? তাদের কুণ্ডলী খারাপ আছে, তাদের কুণ্ডলিতে গ্রহ, এই যে গ্রহাবস্থান দেখা গেল বুধ ড্যামেজ জায়গায় বসে আছে। আচ্ছা, শনি 10-এ আমরা গোচরে দেখছি 10-এ, তার হয়তো দেখা গেল যে না 8মে বসে আছে, তাহলে তো সেক্ষেত্রে সমস্যা থাকবেই। তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, আপনার জন্মছকটা দেখিয়ে নিন, দুর্দান্ত টাইম চলছে, এর ফায়দা যদি নিতে হয় তাহলে কিন্তু আপনি বিচার করিয়ে নিন কোন দিকে কি করতে হবে, সেটা উনি বলে দেবেন। পঞ্চম হাউসের দিকে আমরা চলে যাই। পঞ্চম, শিক্ষা, সন্তান, প্রেম। একদম, দেখুন বৃহস্পতির একটা দৃষ্টি আছে, রাহু নবম থেকে একটা দৃষ্টি দিচ্ছেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা উথাল পাথাল ভাব হবে, কারণ এর অধিপতি ও দ্বাদশে চলে গেছে। যারা প্রেম করছেন একটু সাবধানতার সাথে এগাতে হবে এই সময়টা রাহু একটু চাও পাওয়ার দিকে নিয়ে যাবে, বৃহস্পতি একটু বাধা দেবে, এইরকম একটা পরিস্থিতির মধ্যে একটা হেজিটেশন তৈরি হবে। আর অধিপতি যেহেতু দ্বাদশে, সেখান থেকে পরিণতিটা কিন্তু খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে ধরুন যাদের পুরনো প্রেম আছে তাদের কি কোনো সমস্যা হতে পারে? সেই জায়গাটাকেও একটু সাবধান থাকতে হবে। নতুন প্রেম তো তার সঞ্চার করিয়ে দেবে, রাহু দৃষ্টি পড়ে আছে,
পুরনো প্রেমের কথা বলছি। আচ্ছা, নতুন প্রেম হবে কেন না, ওখান থেকে যে দৃষ্টিটা রেখেছে রাহু, নতুন প্রেমের সঞ্চার করিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু পুরনো প্রেমের ক্ষেত্রেও এই সমস্যাটাকে বেশি করে বললাম আমি, আচ্ছা আচ্ছা একটু সাবধান থাকতে হবে। আচ্ছা। হ্যাঁ, তবে ভয়ের সেরকম কারণ দেখছি না। নেহাত যদি কারোর জন্মকুণ্ডলিতে বৃহস্পতি রাহু এরা খুব খারাপ জায়গায় থাকে, শুক্র একদম বাজে জায়গায় থাকে, তাইলে শুক্র জন্মকুণ্ডলিতে যদি এই মুহূর্তে বাজে জায়গায় থাকে না, তাইলে একটু সমস্যা বেশি। না হলে বৃহস্পতির যে দৃষ্টি পড়ে আছে, সেই দৃষ্টি রাহুর এই দৃষ্টিকে অবশ্যই একটা প্রশমিত করে দেবে। আর না হলে আপনার জন্মকুণ্ডলী যদি খারাপ থাকে, তাইলে কিন্তু আপনাকে বিচার করিয়ে এর প্রতিকার করে নেওয়া, মানে যদি দেখেন যে দুজনের মধ্যে বন্ডিংয়ের অভাব বন্ডিং এর হচ্ছে। মানে ঝামেলা চলছে আর কি, সেই জায়গা থেকে আর কি মোটামুটি এই সময় যারা প্রেমের ক্ষেত্রে ঝামেলা দেখবেন, আপনি যদি মনে করেন যে না ভাই সম্পর্ক চলে যাবে তাতে ভালো হবে, তাহলে আলাদা কথা। যদি মনে করেন যে না ঝামেলা শুরু হয়েছে, ভুল বোঝাবুঝি শুরু হয়েছে, আমি সম্পর্ক রাখবো, তাহলে কিন্তু আপনি যোগাযোগ করুন, তাতে করে কিন্তু আপনার সম্পর্ক থেকে যাবে। কেননা মোটামুটি সময়ের জায়গা থেকে যা দেখা যাচ্ছে, মানে প্রতিকার প্রতিবিধানের দিকে গেলে রাস্তা আছে, কাজও হবে সেই জায়গা থেকে, রাস্তা আছে। বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে মানে রাস্তা আছে গোচরকালীন জায়গা থেকে। আমরা ষষ্ঠ জায়গায় চলে যাই। ষষ্ঠ রিপু, ঋণ, রোগ, শত্রু, মালি মোকদ্দমা ইত্যাদি এগুলো থেকে আলোচনা করা হয়। এর অধিপতি যেহেতু তৃতীয় চলে গেছে, সুতরাং ফল আপনার পক্ষে যাবে, বাহ, কোনো ভাবার দরকার নেই। ষষ্ঠ থেকে ভালো ফল পাবেন। ঋণ তো হওয়ার কোনো জায়গা নেই এই মুহূর্তে, কারণ লগ্নপতি দ্বিতীয়, চতুর্থপতি দ্বিতীয়, ঋণের কোনো প্রশ্ন আসছে না। টাকা পয়সা পাবেন, অবশ্যই সঞ্চয় হবে, সঞ্চয় হবে। কঠিন পরিশ্রম করতে হবে, যখন কাজের জায়গায় যাব তখন বলবো, কিন্তু সঞ্চয় যোগ আছে। শত্রু আপনার কাছে অবদমিত হবে, কারণ আপনার অধিপতি, যে এই রাশির অধিপতি মঙ্গল তৃতীয়, আপনার মধ্যে এমন কিছু বুদ্ধি উৎপন্ন হবে যে বুদ্ধিতে আপনি শত্রুকে পরাজিত করতে পারবেন। কেতু বসে আছে, বুদ্ধিটা জগিয়ে দেবে। একদম তাই। আচ্ছা, সপ্তম জায়গা থেকে বিজনেসের জায়গা আগে জানবো, তারপরে বিবাহিত জীবন। ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো। বৃহস্পতি স্বয়ং ব্যবসাধিপতি হয়ে লগ্ন বা রাশিতে বসে গেছেন। দানা শস্যের ব্যবসা যারা করেন অবশ্যই ভালো, খাদ্যদ্রব্যের ব্যবসা অবশ্যই ভালো যাবে, শিক্ষা সম্বন্ধিত ব্যবসা ভালো যাবে, যারা টিউশন করছেন, গুরুগিরি করছেন, বিশেষ করে আধ্যাত্মিকতার লাইনের ব্যবসা যারা করছেন। দেখুন, আধ্যাত্মিকতার সাথে ব্যবসা কথাটা জুড়লাম, খুব খারাপ লাগবে, কিন্তু কিছু কিছু জিনিস আছে আধ্যাত্মিকতাকেও বেচা হয়, অবশ্যই সেগুলো দশকর্মার দোকান। হ্যাঁ, তারপরে ধরুন গুরুদের ক্ষেত্রে ধরুন বিভিন্ন কোর্স, বিভিন্ন ট্রেনিং, সেটা সাধনারও। আপনি যেখানে ট্রানজাকশন করছেন সেটাই তো বিজনেস, সেটাই বিজনেস। আমাদের এখানেও তো এও বিজনেস এক প্রকারের। এটা ভালো চলবে, সেটাই, এটা ভালো চলবে। তারপর একটা কথা হচ্ছে, বাক্যের কারক গ্রহ বুধ দ্বিতীয়, বাক্যের দ্বারা উপার্জন। যারা ধরুন উকিলাতি পর্যায়ে কাজ করেন, আপনি আবৃত্তি করেন, বাক্য এখানে সেই জায়গা থেকে উপার্জন হওয়ার সম্ভাবনা। বাক্য বুদ্ধি সম্বন্ধিত এবং বৃহস্পতি রিলেটেড যে কথাগুলো বললাম, বই খাতা পুঁথিপত্র, এইগুলো জ্ঞান, বিভিন্ন রকম জ্ঞান হতে দেওয়া হয়। অনেকে দেখবেন জ্ঞান বিক্রি হচ্ছে বলতে জ্ঞানও বিক্রি হয়। আপনি যেটা বললেন, হ্যাঁ, স্পিচ, সেমিনার, কথাবাচক যারা আছেন, ঠিক কথাবাচক, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। আচ্ছা, বিবাহিত জীবনের ক্ষেত্রে ধরুন যাদের মামলা মোকদ্দমা চলছে এবং টাকা পয়সা বা ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে একটা রফাদফা হচ্ছে না, সেই রফাদফা হওয়ার জায়গাটা কি আসবে? মানে আমি অ্যালুমিনির কথা বলছি। অ্যাকচুয়ালি যা পরিস্থিতি, আপনার পার্টনার এখন আপনার কথা মানতে বাধ্য হবে। মানে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, নাকি না ঠিক আছে আমরা দুজনে যেমন আলাদা হব, আলাদা হয়ে যাব, তুমি যা চেয়েছিলে আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, যেটা সে একদম অনড় ছিল, সেই অনড়তাটা কাটবে। বেশ, আমরা অষ্টম হাউসে চলে যাই। অষ্টমপতি শনি দশমে, এই জায়গায় একটু পরামর্শ দিন। শনি দশমে খুব ভালো ফল দেন, যেহেতু অষ্টমপতি হয়ে তিনি দশমে গেছেন, আমি বলবো কর্ম ত্যাগ করবেন না। যে কর্মে আছেন সেই কর্মে থাকুন, এবং সেখান থেকে আপনি ভালো ফল পাবেন। এবং আপনি মন দিয়ে থাকুন, আই থিঙ্ক ন্যায় নীতি রেখে থাকুন। আপনার সাথে ওনার কর্মের জায়গায় ওনাকে লেগ বুলিং করা হচ্ছিল, ওনাকে টেনে নামানোর চেষ্টা করা হচ্ছিল, তাদের 12টা বাজা শুরু হয়ে যাবে। আপনি টিকে থাকুন, শান্ত থাকুন, মানে নিজের কাজের দিকে ফোকাস রাখুন আর কি। মূলত মানে সব কথা আপনি মুখে বলে জবাব দেওয়ার চেষ্টা করে লাভ নেই, আপনার জবাব শনি মহারাজ দিয়ে দেবে, চিন্তার কোনো কারণ। আমরা দশমে গেলে এটা আরো ডিটেলসে পাবো। এবং যাদের মনে হচ্ছে যে না আমার জবাব আমাকেই দিতে হবে, বা
শনি মহারাজ দেবেন, ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু এখন পুরো জল মাথার উপর উঠে যাচ্ছে এরকম যাদের মনে হচ্ছে, সেক্ষেত্রেও তবুও বলবো যে না, কিছু সময় না অস্ত্র যারা মহারাজ আছেন তাদের হাতে ছেড়ে দিতে হয়, আমাদের ছোট্ট হাতে রাখতে নেই। আচ্ছা, নবম জায়গায় চলে যাই। নবমে রাহু বসে আছেন। আচ্ছা, নবমে রাহুর এটা আনন্দময় গৃহ, একদম তাই, কুম্ভ রাশির জায়গা, এবং তিনি দৃষ্টি রেখেছেন সফলতার জায়গায় পঞ্চমে। আচ্ছা, মজার খেলা হচ্ছে কাজটা করতে পারলে হ্যাঁ ভাগ্যের সহায়তায় সফলতা প্রাপ্তি অনেক দিন পরে পেতে চলেছেন। উনি কাজটা তখনই করতে পারবেন, যেটা আজকের এপিসোডের প্রথম থেকে যে মানে ভাবে আমি বলছি কথাগুলো, বিকজ অফ ওনার জন্মছক যদি পারমিট করে, হেলায় পারবেন। পারমিট গোচর যা বলছে, তো দেখুন নবমপতি ভাগ্যপতি দশমে, তাহলে এর চেয়ে তো ভালো কিছু প্রত্যাশা করা যাবে না। আপনি জন্মছক দেখিয়ে নিন, দেখিয়ে এই সময়ের ফায়দাটা তুলে নিন। আমরা দশমে চলে যাই। দেখুন দশমে বলি, যারা বিদেশ রিলেটেড কাজে যুক্ত, রাহুর একটা সহযোগিতা পাবেন, এবং অষ্টমপতি নবমপতি হয়ে দশমে, অর্থাৎ শনি, তাইলে বিদেশ রিলেটেড জায়গা থেকেও ভালো ফল পাচ্ছেন, আর দেশের অভ্যন্তরস্থ জায়গা থেকেও তিনি ভালো ফল পাচ্ছেন। অর্থাৎ শনিদেব, দেখুন শনিদেব একটু খাটিয়ে দেন, কর্মটা করিয়ে নেন, অমনি কাউকে দেন না। কাজ পাবেন, কাজে যদি আপনি শ্রমটা অধিক পরিমাণে দেওয়ার চেষ্টা করেন নিষ্ঠার সাথে, সফলতা প্রাপ্তি যোগ। 13 তারিখ শনিদেব বক্রী হচ্ছেন জুলাইয়ের, একদম এই জুলাইয়ের 13 তারিখের পর খেলা ঘুরতে চলেছে। আপনি আপনার শুধু ডিউটিটা করে যান, কাজটা করে যান। এই কারণেই হচ্ছে ব্যাপারটা ছিল যে সবসময় নিজের হাতে অস্ত্র ধরতে নেই, অস্ত্র মহারাজদের হাতে তুলে দিতে হয়। হ্যাঁ, তাকে ধরতে দিতে হয়, তাকে ধরতে। বাকি খেলা ঘুরে আরও খেলা শুনুন, কর্মের জায়গায় কর্মাধিপতি তিনি লগ্ন বা রাশিতে, এটা দেখেছেন? আমি কতগুলো কারণে বললাম। দশমের অধিপতি লগ্নে বা রাশিতে, অষ্টম এবং নবম, অষ্টম মানে দূর বোঝায়, বিদেশ বোঝায়, তার অধিপতি এবং ভাগ্যের অধিপতি কর্মস্থলে। আবার দশমে শনি ভালো ফল দেন, আবার 13 তারিখ বক্রী হচ্ছেন, তীব্রতা বৃদ্ধি পাবে। মানে কতগুলো সংযোগ খুঁজবেন আপনি। অ্যাকচুয়ালি আজকের এই এপিসোড করতে আমার এত ভালো লাগছে, বিশেষ করে জুলাই মাসের বাকি যে রাশি লগ্নের যে এপিসোড, মানে ভালো লাগছে এই জায়গা থেকে, কেননা মানে আমরা সেই জানুয়ারি মাস থেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ মে মাসটা যাক, মে মাসটা যাক, মে মাসটা যাক, মে মাসের পরে ভালো সময় আসছে, ভালো সময় আসছে বলছিলাম, এক্স্যাক্টলি এখন তাই চলছে। হ্যাঁ, এবার এখনও যদি কেউ যদি ফল না পায়, তাহলে সে যদি কমেন্ট বক্সে কান্নাকাটি করে যে কই আমার তো হচ্ছে না, তাহলে তো বলার নেই না। তাইলে আপনার জন্মকুণ্ডলী বিচার করেন, তাহলে আপনার জন্মকুণ্ডলীতে গ্রহাবস্থান যদি একদম বাজে থাকে, আমরা যতই এখানে মাইক্রোফোন নিয়ে হাতে কলমে বসে থাকি, ওই হাতে 55 5 হাতে রইল 5, এই ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। 55 আর একসাথে হলো না, হচ্ছে না, 55 5 কাগজে, মানে হাতে 10ও হলো না, শুধু 5ই হলো, 5ই হয়ে গেল। সেই জায়গায় এবারে চলে যাব, দশম স্থল মারাত্মক ফল দিচ্ছে, 11th হাউস উপার্জন, অধিপতি মঙ্গল তৃতীয় গৃহে। অবশ্যই নতুন যোগাযোগের মাধ্যমে প্রচুর উপার্জনের সোর্স আপনার সামনে আসবে, ওপেন এবং গোপন। কেতু বসে আছে, একদম একদম প্রকাশ্যেও কিছু রাস্তা পাবেন, গোপনেও কিছু রাস্তা পাবেন। এবং কিছু কিছু মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ আছেন যাদের অ্যাকচুয়ালি প্রকাশ্যে করাটাও ঠিকও না, কারণ এনাদের না একটু নজর লাগার ব্যাপার আছে। মানে এনাদের শত্রুতা হলে শত্রু কিন্তু এদের পিছন ছাড়তে চায় না একদম। এনারা যদি ঋণ করেন, সেই ঋণ আবার মেটাতে পারেন না, অনেক সমস্যা থাকে। তো কিছু ক্ষেত্রে না গোপনীয়তা দরকার। এবার সেটা এক একটা মানে রাশি লগ্নের জায়গা থেকে শুধু নয়, তার নাক্ষত্রিক বিচার, আপনার জন্মছকের নাক্ষত্রিক বিচার যখন হচ্ছে, সেই জায়গা থেকে বোঝা যায়। আপনার হাতের তালুর ছবি দেখে সেই জায়গা থেকে বোঝা যায় যে না ভাই আপনার পথটা কি হবে, গোপন হবে না একেবারে ঢাক ঢোল পিটিয়ে আপনাকে করতে হবে, সেই ব্যাপারটা কিন্তু আপনার জন্মছকে ইন্ডিকেট থাকে। আর আপনি আমাদের যখন ধরুন ওনার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, গোবিন্দদার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, আপনি আমাদের বর্তমানে কি চলছে না চলছে আপনাকে বলে দিতে হবে না। আপনার জীবনে বর্তমানে কি চলছে না চলছে আমাদের জ্যোতিষী বলবে, আপনাকে মেলাবে, তাহলেই না ভবিষ্যতের কথায় আপনার বিশ্বাস আসবে। আপনার অতীত জীবনেরও কথা দুটো একটা আপনাকে আমরা বলে দেবো, আপনাকে বলার দরকার নেই, আমরা নিজেরাই বলে দেবো, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ জ্যোতিষী আপনাকে বুঝতে পেরেছেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমরা দ্বাদশ ঘরে চলে যাই, শুক্র আছে। হ্যাঁ, দ্বাদশে শুক্র বসে আছেন, তিনি পঞ্চমের অধিপতি। আগে আমরা প্রেম সম্বন্ধে একটা আলোচনা করতে গিয়ে আমরা বলেছি, এবারে ব্যয়ের জায়গায় বসে আছেন, এটা মোক্ষেরও জায়গা। দেখুন মোক্ষর জায়গা, অর্থাৎ পঞ্চম সফলতার জায়গা, ওটা হচ্ছে মোক্ষের জায়গা। অতএব যদি কেউ
একটু মোক্ষের জায়গাকে অবলম্বন করেন, তাইলে মনে হয় সফলতা প্রাপ্তিযোগ প্রবল। क्या बात है। যে সফলতাটা আটকেও থাকবে, হয়তো আপনার আরাধ্যা দেবদেবীর কৃপায় সেই সফলতা প্রাপ্তি ঘটলেও ঘটতে পারে, আপনি যদি মন প্রাণ দিয়ে একবার তাকে ডাকেন। এবং আমার যেটা মনে হচ্ছে, যাদের ধরুন এতদিন দেখা গেছে যে ঈশ্বরীয় কাজকর্মের ক্ষেত্রে, নাম জপের ক্ষেত্রে মন বসছিল না, আজকাল আবার আরেকটা নতুন জিনিস চলছে, মানে মানুষ কত দিকে মানুষকে হিংসা করবে। কেউ ধরুন একজন ভালো গুরুর সান্নিধ্য পেলেন, আরেকজন কি করছে, তাকে নিয়ে ওই ব্ল্যাক ম্যাজিক উমুক তুমুক তার বাধা তৈরি, এই সমস্তও চলছে। মানে যেমন আগে কি হতো, ব্ল্যাক ম্যাজিক এইসব হতো যে ভাই জায়গা জমি নিয়ে ঝামেলা চলছে, ওকে বলেছি শোনেনি, এদিক থেকে ওর ক্ষতি করে দাও, মেরে দাও, ইত্যাদি ইত্যাদি। তারপরে সেটা বিবাহিত ক্ষেত্রে এলো। আচ্ছা, এখন বিবাহিত ক্ষেত্রে তো লাশ ফেলাফেলি শুরু হয়ে গেছে, মানে শুধু তন্ত্র দিয়ে নয়, পাহাড়ের ঘুরতে নিয়ে গিয়েও মেরে ফেলা, মেরে ফেলা, ডোমেস্টিক ভায়োলেন্স, মানে মারামারি পর্যায়ে চলে, হ্যাঁ, নানাবিধ জায়গায় চলে গেছে। আধ্যাত্মিক ক্ষেত্রেও একটা প্রতিযোগিতা চলছে। আপনি যদি প্রতিযোগিতার দিকে না গিয়ে, আপনার মন এখন বসবে কিন্তু, আর যাদের বাধা আছে তো তাদের সেখানে আলাদা গল্প আছে, আপনাকে আরেকটু বেশি প্রয়াস নিতে হবে। তো আপনি বোধহয় সেই দিকে ইন্ডিকেট করছেন। হ্যাঁ, আমি যেটা বলছি, মন প্রাণ দিয়ে একাগ্রতার সাথে একটু যদি তার আরাধনা করেন, তার বলতে আপনার আরাধ্য ইষ্টদেব দেবী, দেবদেবী, তাইলে কিন্তু সফলতার জায়গাটা অনেকটা প্রসার হবে। বাহ। এক, দ্বিতীয় একটু বলে দিই নাক্ষত্রিক দিক থেকে, কারণ আগের কমেন্টে আমরা দেখেছি যে আপনারা এই নক্ষত্র বিচার করে বলেন। দেখুন, আমি কিন্তু এই যে মিথুন লগ্ন বা রাশির এই জুলাই মাসে খুব একটা কোনো খারাপ দেখছি না। কেন? মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, সম্পদ তারায় বৃহস্পতি বসে আছেন, খেমে শনি, মিত্রে কেতু, রাহু বিপদে। তাইলে রাহু বিপদে মানে একটু হঠাৎ পতন, আঘাত ইত্যাদি থেকে সাবধান, গাড়িটা ড্রাইভিং সাবধানে করতে হবে। বাকি সম্পদ সৃষ্টি যোগ আছে, বৃহস্পতি বসে আছে, এবং আপনি সহযোগীও পেয়ে যাবেন, কেতু যোগাযোগ, বুদ্ধিদাতা, পরামর্শ সব কিছুও পেয়ে যাবেন যারা মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। আদ্রায় জন্ম তারায় বসে আছেন বৃহস্পতি, রাহু সম্পদে বসে গেছেন। ভাবতে পারেন, রাহু সম্পদ তারায় বসা মানে বিরাট পরিমাণ আপনাকে সহযোগিতা দেবে। শনি বিপদে আছেন, নার্ভ সংগঠিত, একটু সমস্যা থাকতে পারে, একটু কোমরের নিচের অংশ সম্পর্কে সাবধান, এই বিষয়ে ঠিক আছে। বাকি আপনাকে একটু গুপ্ত শত্রু থেকে সাবধান থাকতে হবে, গুপ্ত রোগ থেকে সাবধান থাকতে হবে। মোটামুটি সময়টা যাবে আদ্রার। আর পূর্ণবাসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের দেখা যাচ্ছে রাহু জন্ম নক্ষত্রে, শনি সম্পদে এবং বৃহস্পতি অতি মিত্রে বসে থাকার সুবাদে, কেতু সাধকে বসার সুবাদে খুব ভালো সময় পরিলক্ষিত হচ্ছে। এক্স্যাক্টলি। অতএব আমরা নাক্ষত্রিক আলোচনাটাও শেষ করলাম। সুতরাং আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের কিঞ্চিত সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে শনির দিক থেকে, আর মৃগশিরায় যারা, তাদের একটু রাহুর দিক থেকে। আদারওয়াইজ সবই ভালো ফল পাচ্ছেন, কিন্তু সব দিক থেকে একটু খালি সাবধান থাকতে হবে, ব্যাস। যারা ভালো ফল পাচ্ছেন না, জন্মছক দেখাতে হবে, জন্মছক বিচার করাতে হবে। এবং এই ক্ষেত্রে একটা কথা বলি, জন্মছক গণনার আগে এটা বলাটা কি হয়, মানে স্বাভাবিক যে আচ্ছা আমার এই সমস্যার সমাধান কি হয়ে যাবে? অনেকেই প্রশ্ন করেন। আমি সেক্ষেত্রে মানে হোয়াটসঅ্যাপে আমাকে লিখতে হয় যে দেখুন, মিথ্যা প্রতিশ্রুতি হয়ে যাবে না, ওটা গণনার আগে কি করে বলা যাবে? যেরকম আজকে দেখুন, আমরা পঞ্চম যে প্রেম নিয়ে বললাম, একটা সূত্র আছে বলে বললাম গোচরে, কিন্তু উনার কুণ্ডলিতেও তো আমাকে সূত্রটা খুঁজতে হবে। ঠিক। আমরা সূত্র যদি না পাই, আপনার ঢোকার যদি ঘরে কোনো আমি রন্ধ্র না পাই একদম, তাহলে আপনি ঘরটাকে পরিষ্কার করব কি করে? ঠিক, আমাকে তো ঢুকতে হবে যে কোনো মাধ্যম দিয়ে। তবে যা দেখা যাচ্ছে এই জুলাই মাসের নিরিখে গোচরকালীন জায়গা থেকে দুর্দান্ত একটা ফল, এবং ব্যালেন্সিং ওয়েতে সব দিককে, শত্রু ইত্যাদি ইত্যাদি সব দিককে একদম পুরো খুব সুন্দরভাবে ট্যাকেল করে কিন্তু একটা ফল আপনি পেতে চলেছেন। একদম একদম। আরও বলি, বৃহস্পতি আপনার ভাগ্যস্থলে দৃষ্টি রেখেছেন, পূর্ণ দৃষ্টি। তাইলে রাহু তো বসে আছেন, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি। কর্মের কথা তো বিশদে আলোচনা করলাম, বাকি প্রেমের কথাও আলোচনা করলাম। অতএব আপনার যদি নেহাত জন্মকুণ্ডলী একদম বাজে না থাকে, সময় অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ যাবে। আর যাদের যাচ্ছে না, আপনারা যে কোনো জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ গ্রহণ নিচে করে, ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, যোগাযোগ করুন,
যাদের মানে জন্ম তারিখ নেই, হাতের ছবি পাঠাবেন, কোনো অসুবিধা নেই, দেখে দেওয়া যাবে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে এই চ্যানেলে, অডিও সিরিজ 365 এপিসোড। আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাবো, শুনুন। মায়ের কথা এখন আপনার শুনতে অবশ্যই ভালো লাগবে, কেননা আপনার 12 হাউসে শুক্র আছে। অতএব মোক্ষের যে জায়গা, ঈশ্বরের প্রতি যে নিজেকে কানেক্ট করার যে জায়গাটা, এখন কিন্তু অনেকটা সহজে আপনার জীবনে আপনি করে উঠতে পারবেন। মানে আপনি এখন 1 পা এগোলে ঈশ্বর আপনার দিকে 100 পা আসবে, এই জায়গাটা কিন্তু আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, বাকিদের সাথে ভিডিও প্লিজ শেয়ার করুন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হর।